দূরদর্শনের প্রথম বাংলা ভাষায় সংবাদ পাঠ করেছিলেন যিনি, শোনালেন তাঁর স্মৃতিকথা। নমস্কার। বিশেষ বিশেষ খবর হলো, আসলে মনে পড়ে গেল আমার পিছনেই এই ছবিটি দেখে। কতদিন ঠিক এই জায়গাতেই বসে খবর পড়েছি। 1975 সালের 9ই আগস্ট, তখন অবশ্য ছিল রাধা স্টুডিও, তারপরে তো চলে এলাম এই ভবনে। অজস্র স্মৃতি একটার পর একটা উঠে আসছে। স্মৃতি ভারাতুর হতেই হয়। একেবারে প্রথম দিনকার কথা মনে পড়ে যাবে। আমি পিছিয়ে যাব সেই রাধা স্টুডিওতেই, যখন সুন্দর করে সাজানো হয়েছে বহু প্রাচীন সেই স্টুডিওটি। প্রথমেই যেটা মনে আসবে সেটা হচ্ছে দূরদর্শন কথাটি তখন চালু ছিল না, তখন ছিল কলকাতা টেলিভিশন। আর এই কলকাতা টেলিভিশনের প্রথম অফিস বলতে সত্যিকারের আমাদের আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স। কেননা কোনো রকম পরিকাঠামো তো তখন তৈরি হয়নি। আমরাও যারা এসেছিলাম সব আকাশবাণী থেকেই এসেছিলাম একেবারে প্রথম দিকে। আমি প্রথম দিনের সংবাদ পড়েছিলাম। তারপরের দিন আমাদেরই আকাশবাণীর সৌমেন চৌধুরী, তৃতীয় দিন পড়েছিলেন ছন্দা সেন। বলতে গিয়ে মনে পড়ে গেল কদিন আগেই তাকে আমরা হারিয়েছি। অত্যন্ত জনপ্রিয় সংবাদ পাঠিকা ছিলেন। তারপরে আরেকজন চলে গেছেন, দেবরাজ রায়। এদের সাহচর্য, এদের বন্ধুত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। যাই হোক, কালের প্রবাহে সবাইকে একদিন যেতে হয়। দূরদর্শন দেখতে দেখতে পেরিয়ে এলো 50টা বছর। আমি প্রথম দিনের থেকে ওই প্রথম যুগের কথায় একটু ফিরে যাই। আকাশবাণী ভবনের দোতলায়, যতদূর মনে পড়ছে, একটা ঘরে এই দূরদর্শন সংক্রান্ত যাবতীয় আলোচনা, ব্যবস্থাপনা ইত্যাদি প্রথম দিকে হতো। সংবাদদাতা বলতে এখানকার কেউ ছিলেন না। আমাদের আকাশবাণীর প্রত্যেকটা জেলায় একজন করে সংবাদদাতা থাকতেন। তাদের পাঠানো খবর আর আকাশবাণী কলকাতা কেন্দ্রের যেসব সাংবাদিক মহাকরণ, তারপর লালবাজার কিংবা বিধানসভা ভবন, এইসব জায়গা থেকে সংবাদ নিয়ে আসতেন। সেগুলি আমরা বেশিরভাগটাই ওখান থেকে ফোনে জানিয়ে দিতাম। আমি যেহেতু আকাশবাণীতে 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় যোগ দিই, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়েরই আরেকটি অফিস বা ডাইরেক্টরেট তো এই দূরদর্শন। তাই কর্তা ব্যক্তিরা তখন আমাকে পাঠিয়েছিলেন এখানে খবর পড়তে। আমার কোনো ইন্টারভিউ হয়নি। তখনকার রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, আমাদের আকাশবাণীর বার্তা সম্পাদক দীপেশ চন্দ্র ভৌমিক এবং তখনকার দূরদর্শনের অধিকর্তা মীরা মজুমদার, এরা একদিন আকাশবাণী ভবনে গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে নির্দেশ দেন প্রথম দিনের খবর পড়ার জন্যে। সেই মতো ব্যবস্থা হয়। আমাদের বার্তা সম্পাদক ডিউটি অ্যাডজাস্ট করে দেন। প্রথম দিকে এমনও হয়েছে সপ্তাহে 3-4 দিন খবর পড়তে হয়েছে আমাকে। আবার সন্ধ্যের খবর, সেইটা সেরে দৌড়তে হয়েছে অনেক সময় আকাশবাণী ভবনে রাত 10টার খবর পড়ার জন্যে। এ তো গেল আসা যাওয়া। খবর পড়তে গিয়ে আমরা যারা রেডিওর, বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার যে প্রথম সমস্যাটা হয়েছিল এই দূরদর্শনে খবর পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে রেডিওতে আমরা খবর বলি,
বা পড়ি, কাগজ দেখে আমাদের কেউ দেখতে পায় না। সুতরাং স্বাধীনতাটা অনেকখানি। আমার শারীরিক কোনো সমস্যা হলে, কাশি এলে আমি ফেডার অফ করে দিয়ে সেগুলো সামাল দিতে পারছি। এই দূরদর্শনে কিন্তু তার কোনো সুযোগ নেই। এই যে ক্যামেরা, তার পাশেই ফ্লোর ম্যানেজার, তার নির্দেশ মতো আমাকে চলতে হবে। তিনি নির্দেশ দিচ্ছেন কোনখানে আমি একটু দ্রুত গতিতে যাব, কোনখানে লয় পড়ার লয়টা কমাবো। এই কারণে যে ওখানে শুধুই শব্দের প্রাধান্য, আর দূরদর্শনে ছবির প্রাধান্য বলাই ভালো। ছবির সঙ্গে তাল মিলিয়ে কিছু কথা, দুটোতে মিলিয়ে চলা, এই যে সিঙ্ক করার ব্যাপারটা, এটা আমার কাছে অন্তত প্রথমে খুব কঠিন মনে হয়েছিল। কারণ এতকাল ধরে নিউজ পড়েই গেছি নিজের মতো করে, কিন্তু এখানে এসে মনে হলো আমি অনেকটা পরাধীন। ফ্লোর ম্যানেজার যা বলবেন আমাকে সেই অনুযায়ী চলতে হয়। আর একেবারে প্রথম দিকে এডিটিং টেবিলে গিয়ে ওই কতখানি খবর আছে, এই কতখানি ছবি আছে একটা খবরের, আমাদের দেখানোর কোনো সুযোগ ছিল না। আমাদের প্রথাগত কোনো রকম প্রশিক্ষণ ছিল না। দূরদর্শন কেন্দ্রের যেদিন প্রথম আমি খবর পড়তে আসি, তার দুদিন মাত্র আগে একবার এসে দেখেছিলাম স্টুডিওতে বসে কেমন করে খবর পড়তে হবে, আর ফ্লোর ম্যানেজার শিখিয়েছিলেন ওই অঙ্গুলি নির্দেশ বা হাত দেখানো ইত্যাদি। এছাড়া প্রথাগত কোনো প্রশিক্ষণ আমাদের ছিল না। পরে পরে শিখতে হয়েছে। এইরকম একটা মাধ্যমে কাজ করার কতগুলো সুবিধেও আছে। সেটা হচ্ছে প্রথম এবং প্রধান সুবিধে হচ্ছে জনপ্রিয় হওয়া। আমরা যখন এসেছি তখন তো অন্য কোনো চ্যানেল নেই, একমাত্র এই দূরদর্শন, যার ফলে এবং মাত্রই কয়েকজন, তখন সীমিত সংখ্যক সংবাদ পাঠক পাঠিকা বা ঘোষক ঘোষিকা, খুবই সীমিত। এরা রাতারাতি আমরা সবাই মানুষের কাছে পরিচিত হয়ে গেলাম। অনেকে জিজ্ঞেস করতেন, আচ্ছা আপনি কি সেই আকাশবাণীর অমুক? আমি বলতাম হ্যাঁ। ওরা ওখানে দেখতে পেতেন না, এখানে সবাইকে দেখা যায়। সে জনপ্রিয়তাটা এমনই ছিল, আমাদের অনেকে সময় বিশেষে বাস ছেড়ে ট্যাক্সি করে যেতে হতো। এক একজন সব ফিল্ম স্টারের মতো হয়ে গেলাম। এই একটা সুবিধে তখন ছিল, মানে যদি জনপ্রিয় তার কথা বলেন। আর একটা ব্যাপার হচ্ছে ছবি দেখতে মানুষ বেশি আগ্রহী। একটা ছবি শব্দের চেয়ে অনেক বেশি কথা বলে। প্রকাশের ক্ষেত্রে, সংবাদটা বোঝানোর ক্ষেত্রে দূরদর্শন কোনো সন্দেহ নেই অচিরেই ভীষণ জনপ্রিয় হয়ে উঠল, বোধহয় এই কারণেই। আর যেটা মনে হয় সেটা হচ্ছে তৈরি হওয়া। একজন সংবাদ পাঠক বা পাঠিকা কিভাবে তৈরি হবেন, প্রথম দিকে আমরা যারা আকাশবাণী থেকে এসেছি তাদের, আমি সংবাদের কথাই বলছি শুধু, সংবাদ পাঠের ধরন ধারণ আমাদের পূর্বসূরীরা তৈরি করে দিয়ে গিয়েছিলেন। আমরা তো প্রায় মহাপুরুষদের সংস্পর্শে এসেছি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার, এদের অবসর জীবন প্রায় চলে আসছে এরকম সময় আমি ঢুকেছি, বা কেউ সদ্য অবসর নিয়েছেন কিন্তু তখনও আসেন। এরা যদিও সংবাদ বিভাগের কেউ ছিলেন না, কিন্তু আমাদের সংবাদ বিভাগে যারা ছিলেন, যেমন একদম প্রথম দিকে খুব ছোটবেলা থেকে যার গলা শুনেছি তিনি ছিলেন বিজন বোস, দিল্লি থেকে পড়তেন। পরবর্তীকালে নীলিমা সান্যাল, তারপরে আমার পূর্বসূরি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, যিনি এখানেও দূরদর্শনে খবর পড়েছেন। তো এই যে বনেদটা তৈরি হয়ে গিয়েছিল আকাশবাণীতে, আকাশবাণী তো অনেক পুরনো, সেই বনেদটাই এইখানে চালু করা হলো।
সেখান থেকে শিক্ষা নিয়েই, যার ফলে আমার নিজের ধারণা এখনো পর্যন্ত এখানে যে এই দূরদর্শনে যেভাবে সংবাদ পড়া হয় সেটা আকাশবাণীর অনুসৃত নীতি অনুসরণ করেই, আকাশবাণী থেকে অনুসরণ করা আমার ধারণা। তাতে একটা বোধহয় সুবিধে হয় এই যে খুব দ্রুত লয়ে পড়া হয় না, সেটা অবশ্য ছবির কারণেও। খুব দ্রুত লয়ে পড়ার অসুবিধেটা হচ্ছে এই, বয়স্ক মানুষ যারা বিশেষ করে, তারা অনেকেই বলেন বাবা এই কি পড়লো, মাথার উপর দিয়ে সব উড়িয়ে যায়। তার শ্রবণ শক্তি হয়তো কিছুটা কমেছে, স্পষ্ট উচ্চারণ না থাকলে শব্দগুলোকে ভালো করে বোঝানো যায় না। তাই এইসব উচ্চারণ বিধি কেমন করে করতে হবে এগুলো আকাশবাণী আমাদের শিখিয়েছে, আমাদের পূর্বসূরীরা। দূরদর্শনে তারই ছায়া দেখেছি আমরা। আমাদেরই আকাশবাণী থেকে প্রথম বেশ কিছু কর্মী, এমনকি বার্তা সম্পাদকও এখানে এসে তালিম দিয়েছেন, কাজ করেছেন, শিখিয়েছেন। আজ দূরদর্শনের অর্ধ শতাব্দীর জন্মদিনের দ্বার প্রান্তে এসেছি। সবাইকে শুভেচ্ছা জানাই। এতদিনের একটা গৌরবান্বিত প্রতিষ্ঠান, সেখানে খবর পড়ার সৌভাগ্য আমার হয়েছে। এই ভাগ্যটুকু আপনাদের সবার সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। দুঃখবহ দিনগুলোর কথাও মনে পড়ে। একটি দিন তো আমি কোনোদিনই ভুলব না। তখন আমি থাকি মাজলনিতে। এখানকারই আমার সহকর্মী কালী, সে হঠাৎ বাড়িতে গিয়ে ডোরবেল বাজিয়েছে। কি ব্যাপার কালী এই সময়? বলে আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি কেন? সে ফিসফিস করে বললে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলি করেছে। অফিস থেকে বলল আপনি এক্ষুনি চলে আসুন। সঙ্গে সঙ্গে কোনো রকমের জামাটা গলিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে দেখলাম সব টায়ার জ্বলছে রানীকুটির কাছে, এখানে ওখানে। কোনো রকমে অফিসে ঢুকলাম, রাধা ফিল্ম স্টুডিও। তখন গেটটা ঢুকিয়ে আমার সহকর্মীরা আমাকে ভেতরে নিয়ে চলে গেলেন। কোনো রকম মেকআপ নেই, একদম সোজা বসিয়ে দিলেন এই ক্যামেরার সামনে। কি খবর আসবে আমি জানি না, আমি চোখেও দেখিনি কি লেখা হয়েছে না হয়েছে। পড়তে হলো আমাকে। পড়ার পর নিজের সচেতনভাবে করিনি, কিন্তু অনেকেই বললেন, আমার মাথা বোধহয় একটু নত হয়েছিল। তখনও কিন্তু ইন্দিরা গান্ধীর প্রয়াণের সংবাদ আমাদের কাছে আসেনি। উনি হাসপাতালে, জমে মানুষের লড়াই চলছে, এই খবরটি শুধু আমাদের কাছে ছিল। কিন্তু আমার এই খবর পড়া দেখে হয়তো অনেকে ভেবে নিয়েছিলেন যে উনি প্রয়াত হয়েছেন। এরকম কিছু কিছু ঘটনা মনে পড়ে। রাজীব গান্ধী মারা গেছেন আততায়ীর হাতে, সে খবর আমাকে পড়তে হয়েছে। আজও যখন এই দূরদর্শন কেন্দ্রে ঢোকার মুখে, স্টুডিওতে আসার মুখে ডান দিকে রাজীব গান্ধীর ছবি দেখলাম, মনে পড়ে গেল ঠিক এইখান দিয়ে বেরিয়েই উনি খোলা জিপটায় উঠেছিলেন যেদিন এই দূরদর্শন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উনিও উদ্বোধন করেছিলেন। এইসব কত সুখ দুঃখের স্মৃতি একের পর এক উঠে উঠে আসে। স্মৃতি পিপিলিকা তাই পুঞ্জিত করে, অমার রন্ধ্রে মৃত মাধুরীর কণা। সে ভুলি ভুলুক কোটি মন্বন্তরে, আমি ভুলিব না, আমি কভু ভুলিব না।